বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর গত রবিবার থেকে শুরু হওয়া 4 দিনের ডিসি সম্মেলন শেষ হয়েছে আজ। এই সম্মেলনে প্রতি বছরের ন্যায় জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমানো সহ জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো যেমন ডিসিদের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে, ঠিক তেমনি ডিসিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও উঠেছে। এসব প্রস্তাবের মধ্যে সম্মেলনের প্রথম দিন ডিসিরা তাদের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 190 ধারার অধীনে বিচারিক ক্ষমতা ফিরে পাওয়ার দাবি জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাব নাকচ করে বলেছেন, এই বিষয়ে আদালতে মামলা চলমান, ফলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও সংক্ষিপ্ত বিচার সহ ফৌজদারি কার্যবিধির অন্তত 7টি ধারার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। তৎকালীন সরকার প্রধানও সেই প্রস্তাবে সায় দেননি। 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের পর জেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা খর্ব হওয়ায় তাদের কাজের পরিধি ও বিচারিক ক্ষমতা বেশ কমলেও প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে তাদের মূল ভূমিকা এখনো অপরিসীম। তবে গত কয়েক বছরে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারীদের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন আছে, তেমনি নারী কেলেঙ্কারি, সাংবাদিক নির্যাতন সহ বিভিন্ন অনৈতিক কাজে ডিসিদের জড়ানোর নজিরও রয়েছে। আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 3টি জাতীয় সংসদ নির্বাচনে অনেক জেলা প্রশাসকের ভূমিকা ছিল নারকীয় মঞ্চের খল চরিত্রের মতো। এমন প্রেক্ষাপটে এবারের ডিসি সম্মেলনে মুক্ত আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে কাজের স্বাধীনতা চেয়েছেন ডিসিরা। ডিসিদের রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত রাখা ও বিতর্কিত ভূমিকা থেকে দূরে রাখতে করণীয় কি, এছাড়া বর্তমান বাস্তবতায় কি জেলা প্রশাসকদের বিচারিক ক্ষমতা থাকা উচিত, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং আছেন সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ আব্দুল করিম, ডিসিরা অর্থাৎ যারা আসলে জেলা প্রশাসকের ভূমিকা রাখছেন, অর্থাৎ সেই পুরো জেলার দায়িত্ব মূলত বলা চলে এক প্রকার তার উপরেই আসলে ন্যস্ত থাকে এবং তিনি আসলে সেই জেলাটির ভালো মন্দ সবকিছু দেখার উপরেই তার উপরে থাকে। তারা আসলে যখন কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, যে ধারাটা দীর্ঘ সময় বাংলাদেশে আমরা দেখলাম বিগত 16-17 বছর ধরে, সেখান থেকে আমরা এবারে বেরিয়ে আসতে চাই এবং আজকে স্বয়ং প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন যাতে করে ডিসিরা আসলে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। প্রধানমন্ত্রী আসলে আহ্বান জানাতে হবে, এই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কবে? মানে প্রধানমন্ত্রীরা কখনোই বলতে হবে না যে ডিসি আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, তারা নিজেরাই নিরপেক্ষভাবে কাজ করা শুরু করবেন ঠিক কবে থেকে? ধন্যবাদ। বাংলাদেশের যে প্রচলিত আইন সেটার যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে ডিসিরা কোনো দলের পক্ষ হয়ে কাজ করতে পারে না। জেলা প্রশাসকের দপ্তরটি মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট এবং এই ইউনিটের যিনি প্রধান জেলা প্রশাসক, তার 3টি কাজ, 3টি ভূমিকা প্রধানত। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি ডিস্ট্রিক্ট কালেক্টর এবং তিনি উন্নয়ন সমন্বয়কারী জেলা পর্যায়ের। এই যে রেগুলেটরি রোল, এই যে ডেভেলপমেন্ট রোল এবং কোঅর্ডিনেটিং রোল, এই 3টা রোল মিলে জেলা প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিঙ্কার হিউজ বলছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন। সেন্ট্রাল গভর্নমেন্ট লিসেন্স টু the people through eyes. He is the eye and ear of the central government in the field administration. এটা বলছিলেন। এই ক্ষেত্রে যেটা বলা হয় যে দলের হয়ে কাজ করার সুযোগ নেয়, আইন যদি মানা হয়, দেশের অনেকগুলো আইনে জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া আছে, যেমন সিআরপিসি, পেনাল কোড, অন্যান্য অনেকগুলো আইনে জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া আছে। এই ক্ষমতা যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে জেলা প্রশাসক কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, রুলিং পাওয়ার, পার্টি ইন পাওয়ার যারা আছে তাদের কর্মচারী না, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এখানে অনুরাগ, বিরাগ ইত্যাদি ঊর্ধ্বে থেকে যথাযথভাবে কাজ করার কথা। এই প্রশ্নটা একটু যদি আমি আপনাকে করি মোহাম্মদ আব্দুল করিম, এই যে আপনি বারবার একটা শব্দ ব্যবহার করছেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা নিজেরা আসলে এটি মনে রাখেন নাকি আসলে সরকার এতদিন যারা ছিল, বিশেষ করে একটা লম্বা সময় 15-16 বছর, তারা আসলে তাদেরকে ভুলিয়েই দিয়েছেন যে তারা আসলে এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করছেন? তারা ভুলার কথা না, বিকজ ট্যাক্স পেয়ারের অর্থ দিয়ে তাদের বেতন দেওয়া হয় এবং আমার মনে হয় আমার বন্ধু জনাব বদিউর রহমানও স্বীকার করবেন, অধ্যাপক মহোদয়ও,
তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং আইন যে প্রচলিত আইন, দেশের আইন, সেখানে এর ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। সুতরাং ব্যক্তিগত মান অভিমান, অনুরাগ বিরাগের কোনো স্থান নেই। আইনের যথাযথ প্রয়োগ করলে তারা পার্টি ইন পাওয়ারকে সমর্থন করতে পারে না। তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায় নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ডিসিজ কনফারেন্স যেটা হলো, এখানে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব আগে আনা হয় এবং প্রায় 730টি প্রস্তাবের মধ্যে প্রায় 498টি প্রস্তাব ওয়ার্কিং পেপারে অন্তর্ভুক্ত করা হয় ক্যাবিনেট ডিভিশনের। বিভিন্ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীগণ, সচিবগণ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসকদেরকে, বিভাগীয় কমিশনারদেরকে, এবং এগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা, এলাকার গ্রামাঞ্চলের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধি, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, পর্যটনের বিকাশ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিভিন্ন আইনের পরিবর্তন ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদেরকে বলেছেন যে সমস্ত তারা যাতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। এটা আগেও বলা হতো, এখনও বলা হয় এবং ভবিষ্যতেও বলা হবে। এটার ব্যত্যয়ের অবকাশ নাই। এটার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন, ব্যাপারে এই যে ব্যত্যয়ের কথাটি বলছিলেন মোহাম্মদ আব্দুল করিম, একটা লম্বা সময় যদি আমরা বিগত কয়েকটি নির্বাচনের দিকে তাকাই, বিগত সময়ে যে 3টি নির্বাচন ভীষণ সমালোচিত আলোচিত ছিল, সেই নির্বাচনের ডিসিদের ভূমিকাটা হয়তো সবচাইতে বেশি সমালোচনা করা হয়েছে তাদের ভূমিকা নিয়ে। তারা আসলে প্রশাসনের হয়ে কাজ করেছেন, তারা একটি সরকারের হয়ে কাজ করেছেন। বারবার আসলে তাদের দিকে যখন নির্বাচনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকে, এখন অন্তত এই নতুন সরকারের আমলে এসে এই জায়গাটি থেকে আসলে পরিবর্তনটা সম্ভব হবে বলে কি মনে করেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মনে হয় আমি একটু পিছনে যাব, তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ এই জন্য প্রয়োজন, কারণ এই ডিসি যেটা, অর্থাৎ আমলাতান্ত্রিক যে প্রশাসনিক ব্যবস্থা, এটি প্রকৃতপক্ষে আমরা ইনহেরিট করেছি ইংরেজদের নিকট থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে। আমার মনে হয় একটু তাত্ত্বিকে না গেলে এগুলি ক্লিয়ার হবে না কেন আমরা এখন এদিকে আসতেছি। অর্থাৎ 1833 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সিদ্ধান্ত গ্রহণ করলো যে ভারতবর্ষে তারা একটি এমন প্রশাসন দাঁড় করাবে যে প্রশাসনটি বিশেষ করে উন্নয়নমূলকভাবে কাজ করবে। উন্নয়নমূলক অর্থাৎ ইংরেজদের স্বার্থ রক্ষা করে, এবং তারা সাথে সাথে ভাষাটাও চেঞ্জ করে ফেললো। রাষ্ট্রভাষা ফার্সি থেকে নিয়ে আসলো ইংরেজি, এবং তারা বলল যে আমরা এমনি একটি প্রশাসনিক ব্যবস্থা, গোষ্ঠীর শ্রেণী তৈরি করতে চাচ্ছি যারা রক্তে মাংসে ভারতীয় এবং কথাবার্তায় আচার আচরণে ইংরেজ। অর্থাৎ এই যে শ্রেণীটা, এই শ্রেণীটা প্রথম থেকেই পিপল ওরিয়েন্টেড করলো না, তারা করলো এমন একটা শ্রেণী যে শ্রেণী আচার আচরণ ইংরেজ, অর্থাৎ শাসকদের স্বার্থ রক্ষা করবে। তবে শাসকদের রক্ষা করতে গিয়ে তারা আইনের শাসনকে প্রতিষ্ঠা করবে, এবং আইনের শাসনের মাধ্যমে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হবে শাসন ব্যবস্থা, যেখানে এই যে যাদের আমরা আমলা বলি, এই আমলারা রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করবে, সমাজের কল্যাণমূলক কাজ করবে, মানুষের কল্যাণমূলক কাজ করবে। এরই সৃষ্টিতে দেখেন চমৎকার, আমাকে একটু সময় দেন, কি কন্ট্রিবিউশনটা কি। এরই প্রেক্ষাপটে একজন বিখ্যাত ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি জন্মসূত্রে ব্রিটিশ এবং জীবনের বড় একটি অংশ কাটিয়েছেন ভারতবর্ষে। তার নাম জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল। এবং দেখেন কি সুন্দরভাবে তিনি তার শুধু প্রশাসনিক ব্যাপার না, এবং এমন তত্ত্ব দিলেন, তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করলেন গুণগত দিকে, পরিমাণগত দিকে না, এই আমলা গুণগত দিকে। অর্থাৎ তার পিতা জেমস মিল যখন বলল
রাষ্ট্রের করণীয় হচ্ছে ম্যাক্সিমাম হ্যাপিনেস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। তিনি তখন বললেন, হ্যাপি তো তোমারটা ঠিক আছে, কিন্তু তার সাথে দেখতে হবে, চিন্তা করতে হবে, গুণগত পরিবর্তন করতে হবে। কিন্তু আবার যে গণতন্ত্রের কথা আপনি আমি বলছেন, এখানে সেই নিয়ে এসেছি, গণতান্ত্রিক জায়গাতে আমি ডিসিদের আপনার ভূমিকাটাই প্রশ্নটা সবচেয়ে বেশি আপনার আলোচিত প্রশ্নটা হলো। আমার মনে একটু সময় দেন, অন্যভাবে অনেক সময় পরে কমাই দিয়েন। এখানেই দেখেন কি করলো তিনি বললেন যে নাদুস নুদুস বোকাচ্ছে লিক লিকে সক্রেটিস হাজার গুণে শ্রেষ্ঠ। অর্থাৎ সক্রেটিসটা যখন সিদ্ধান্ত দিবে, চিন্তা ভাবনা করবে, তখন সমস্ত মানুষের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করবে, সিদ্ধান্ত দেবে। আর একজন নাদুস নুদুস বোকা যখন সিদ্ধান্ত দেবে, তখন নিজের স্বার্থের জন্য। এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখব ভারতবর্ষে বিশাল এক পরিবর্তন হলো। ওই আমলা কি আনলেন, যে ওই যে সতীদাহ প্রথাটা, এটা কিন্তু রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজন শিষ্য তার হয়ে গেল। এরাই কিন্তু প্রকৃতপক্ষে এই দেখেনি আমলার সিদ্ধান্ত সমাজ পরিবর্তনে কি হলো, পুরো যে ব্যবস্থাটা একটা জীবন্ত নারীকে হত্যা করলো, হাজব্যান্ড মারা গেলে যে চিতায় তাকে পোড়ানো হতো, সেটা থেকে বেঁচে গেল। শত শত মানুষ কিন্তু বেঁচে গেল আমলাতান্ত্রিক সিদ্ধান্তের জন্যই। তাহলে আমলারা যদি নিরপেক্ষ থাকে, অর্থাৎ রাষ্ট্র না জনগণের দিকে, রাষ্ট্র তো আমার দেখতে হবে, জনগণের কল্যাণে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আমলাতন্ত্র অত্যন্ত ভালো কাজ করতে কিন্তু পারে। সেই কার্যকারিতাটা আসলে কোথাও না কোথাও ভেরি একটু গুড। থেকে যাচ্ছে কিনা, আমি বাংলাদেশে আসবো এটা আপনার কেন কাছে। হলো, জি, আমি বদিউর রহমান বাংলাদেশে আপনার এটা কাছে কেন আসি। হলো, অর্থাৎ বাংলাদেশে আসল আমলাতান্ত্রিক পদ্ধতিটা এখনো হয়তো আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। বদিউর রহমান, এই যাদেরকে নিয়ে আসলে আমরা কথা বলছি, ডিসিদেরকে নিয়ে, তারা প্রথম দিনই, এই সম্মেলনের প্রথম দিন তাদের বিচারিক ক্ষমতা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান নাকচ করেছেন, যেহেতু এই বিষয়ে এখন আদালতে মামলা চলমান। ঠিক আপনি কি মনে করছেন আসলে ডিসিদের এখন বিচারিক ক্ষমতা ফিরে পেলে তাদের আসলে এই নিরপেক্ষতাটা বাড়বে? মোটেই না, আমি মনে করি না। বিচারিক ক্ষমতা আগে ছিল তো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তখন বিচারিক ক্ষমতা ছিল, বা মাজদার হোসেন মামলায় এগুলো জুডিশিয়াল সার্ভিসের ক্ষমতা পাওয়ার আগে তো ম্যাজিস্ট্রেট সাহেবরা কোর্টে বসতেন। তাত্ত্বিক কথাবার্তাতে লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস নীতির কথা আসবে। প্র্যাকটিক্যালি কী হচ্ছে, ডিসিরা বা আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী বলা হয়, অর্থাৎ রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু রাষ্ট্র দেখা যায় কার মাধ্যমে, সরকার। তো সরকার যাহা চায় তার কর্মচারীরা তাই করে, পরিষ্কার কথাবার্তা। এই যে ভোটের সম্বন্ধে উঠে ডিসি সাহেবরা এটা করে ওইটা করে, যেমন 16-17 বছর বললেন, 16-17 বছর আগেরটাও একই ছিল। আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারের প্রশাসনে সময় কাজ করি নাই, তারপরে তো প্রেসিডেন্ট দিয়ার থেকে এগুলাতে সবটা করলাম, সবটা দেখলাম। কোনো আমলার ঘাড়ে দুটা মাথা নাই। ক্যাবিনেট সেক্রেটারি যদি একটা নীরব ইঙ্গিত দিয়ে দে, কিংবা জনসাধারণ সচিব যদি দে, সরকারের তরফ থেকে বার্তা যায়। এখন কেন ঠেকাইতে পারে না? মনে করেন 2000 মানে চাপটা কি তাহলে আসলে সরকারের তরফ থেকে? অবশ্যই পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্টস। আপনি তত্ত্বাবধায়ক সরকার যেগুলো হলো, যে আন্দোলনের পরে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় বলার পরে যখন আসলেন খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক যখন চালু হইলো, তো সেই সময়ের ভোট নিয়ে তো কথা উঠে নাই। এই ডিসিরাই তো, এরাই তো। তাহলে রাজনৈতিক সরকারের সময় এগুলো কেন হয় এই কারণে, পলিটিক্যাল মাস্টার্সরা যেভাবে চায়, তখন এরা অনেকেই সামাল দিতে পারে না। সামাল দেওয়ার জন্য যেটা দরকার ছিল, একজন যদি মেরুদণ্ডওয়ালা ক্যাবিনেট সেক্রেটারি থাকতো, যার নেতৃত্বে বলতো যে কোদালকে কোদাল বলো, এর বাইরে যাবে না। কিন্তু খোদ ক্যাবিনেট সেক্রেটারি তার কন্ট্রাক্ট পাওয়ার জন্য, তদবিরের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে, সেই জন্য আমলাতন্ত্রটা তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। চেইন অফ কমান্ডটা মোর অর লেস এখনও সশস্ত্র বাহিনীতে আসে। এই জন্য ওদের প্রধানজন যদি কু করে, জিয়াউর রহমান যদি মার্শাল ল দেয়, তখন সবাই এটা মেনে নেয়। এরশাদ যদি সাত্তারকে ফিরিয়ে নিয়ে কু করে, তখন সবাই মানে। কেমন বিদ্রোহ কম হয়, ছোটোখাটো যেগুলো। কিন্তু আমলাতন্ত্রে তো সেটা হয় না, কারণ একজন নেতৃত্ব দিচ্ছে না। আপনি মনে করেন ভোটের সময়, সেই কোনো একজন বড়জনের ভোটের সময় হ্যাঁ না সিল মারার সময় দেখা গেল যে এনএসআইয়ের একজন বড় অফিসার ছিলেন,
না আমি বললি অসুবিধা কি, এবিএস সর্দার সাহেব ছিলেন, তো তারা তো এগুলো গাইড করলেন। ভোট হইল 100, বাক্সে পড়লো 110। কেন হইল? বলে যে হুকুম ছিল তো সিল মারা, মারতে তো হুঁশ ছিল না, মেরে ফেলছি। 2007 ভোটে এটিএম শামসুল হুদার এখানে 8-এ, 2008টা ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, 2024 আমি তাহলে এই রাতের ভোটটা যখন আসলো, বিনা ভোটেরটা ওরা আসে নাই, কারণ কারা কুমন্ত্রণা দিয়েছে বেগম খালেদা থেকে 14তে ভোট না করার জন্য, এটা তাদের খেসারত। ভোট যদি এই জায়গাগুলোতে আসলে আমলাদের একটা বিশাল বড় প্রভাব আছে বলেও কি আপনি মনে করেন? কিসের নির্বাচনটা আসলে কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো তারা আসলে কিভাবে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে? ডিসিদের আমলাদের ভূমিকা হইল হুকুম যেভাবে আসে তারা সেটা তামিল করে, সত্য হয়ে না করে না। না করতে হইলে যেমন কি করতে হবে, না করার জন্য যেমন আমি এনবিআরের চেয়ারম্যান থাকতে দেখলাম তো, এই যে যারা আসলো 3 উদ্দিনের সরকার, মাসুদ্দিন মঈনুদ্দিন, এরা প্রথম বললো যে তারা কোনো হুকুম জারি করবে না, ঠিক আছে নিয়ম, কিন্তু তারপরে তারা তো সবুজ কালিতে স্লিপ পাঠানো শুরু করলো, যে কারণে আমি পরে বিরক্ত হইলাম যে দরকার নেই, 15 মাস আগে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। তো এটা না করতে পারলে হবে। আর আপনি যেটা বলতেছেন যে ডিসিরা আরেকটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, ডিসিরা যখন ডিএন ছিল আগে, এরশাদের আগ পর্যন্ত ডিসিদের বাসায় পতাকা উঠত, এটা মনে থাকার কথা অনেকেরই। কিন্তু পরে এরশাদ এসে দেখলো যে ভোটের সময় বেশি দরকার ডান্ডাওয়ালা, কারণ নিয়ম নীতির বিচারক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে হয় না, কাজ বেশি হয় পুলিশকে দিয়ে। তো সেখানে এদেরকে আর একটু খাটো করা হলো, পতাকা নামিয়ে দিল। এবং আগে ডিএম সাহেব এসপির এসিআর লিখতেন একটা অংশে, তার কন্ট্রোলে থাকতো। তো যখন ভোটের জন্য ডান্ডার আশ্রয় বেশি চলে যায়, তখন ডিসিপ্লিন কমে যায়। আর যেটা বললেন আপনি প্রথম পড়ার সময় ডিসিদের নারী কেলেঙ্কারি, ঘুষ টোষ এগুলো আছে, এই জায়গাগুলোতে আমি আসবো, তবে যে রাজনৈতিক প্রভাবের কথা আসলে আমরা আলোচনা করছি, একেবারে। কেন আসলে তারা বিতর্ক মুক্ত হতে পারছেন না? বিতর্ক মুক্ত ডিসিরা হচ্ছে না নিজেরাও জন্য। কিন্তু বলেছেন যে আচ্ছা, তারা আপনি- আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে কাজ করবার স্বাধীনতা চান। তার মানে আসলে প্রভাবটা আসলে কোন তরফ থেকে বেশি আসছে, রাজনৈতিক নেতাকর্মী বা রাজনৈতিক দলের তরফ থেকে, নাকি ডিসিরা আসলে নিজেরাই আসলে আগ বাড়িয়ে গিয়ে কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কাজ দুটো করেন? অংশ। সেই প্রশ্নটাও তো থাকে। আমি এই জি, জায়গাটিতে জি। ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরবো। জি25 প্রাথমিক রাজগ্রাম থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ আব্দুল করিম, ডিসিদের বিতর্কমুক্ত ভূমিকা নিয়ে যখনই আমরা আলোচনা করি, নির্বাচনে আসলে তাদের যে ভূমিকা সেটি হয়তো সর্বোচ্চ বিতর্কিত অবস্থায় আছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিতর্কিত নির্বাচনে ডিসি থাকা 21 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। এই যে আমরা শাস্তির কথাটা বলছি কিংবা বিচারের কথা বলছি, সেই বিচারটা আসলে সঠিক হচ্ছে কিনা, কিংবা বিচারটা আসলে যেই সরকার যখন ক্ষমতায় আসছেন তারা করার প্রচেষ্টা তাদের কতখানি থাকছে, সেটি নিয়েও একটা আলোচনা আছে। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। কোনো কর্মকর্তার বিরুদ্ধে যখন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা যথাযথভাবে তদন্তের মাধ্যমে সেই অফিসারটি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় গৈরহ ওই সময় কে ডিসি ছিল ওই ইলেকশনের সময়, সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া বা সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আমার মনে হয় যথাযথ হয় না। কেউ যদি সুস্পষ্ট কোনো অপরাধের সাথে জড়িত থাকে, বেআইনি কাজের সাথে জড়িত থাকে, শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আর আইনেই আছে যে সিভিল সার্ভিসের যে আইন, সেখানে আছে কোনো সরকারি কর্মকর্তা বেআইনি কোনো নির্দেশ পালন করতে বাধ্য নয়। এবং সেক্ষেত্রে যারা সাহস দেখিয়েছেন, ওরকম কর্মকর্তা এখানেও আছেন, যেই আদেশটি আইনের বহির্ভূত সেটা পালন করতে কোনো কর্মকর্তা বাধ্য নন। তবে সেটা অবাধ্যতা দেখানোর সাহস অনেক কর্মকর্তার হয় না। বিরতিতে যাওয়ার আগে যেটা আমরা বলছিলাম জনাব আব্দুল করিম, এই যে আসলে কেউ কেউ আছেন তারা আগ বাড়িয়েই করার চেষ্টা করেন, হয়তো সরকারকে খুশি করার জন্য করছেন, সেখানে নিঃসন্দেহে তাদের নিজেদের একটা ব্যক্তিগত লাভের প্রত্যাশাও থাকে। এই প্রত্যাশাগুলো থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা, কিংবা আসলে আগ বাড়িয়ে গিয়ে আসলে সরকারের জন্য ব্যক্তি স্বার্থে কিছু করার এই যে এক ধরনের ট্রেন্ড চালু হয়েছে, সেখান থেকে আমরা কবে বেরিয়ে আসবো? তারাই আগ বাড়িয়ে আসে যাদের যোগ্যতা কম, দক্ষতা কম, এবং সেটা আগ বাড়িয়ে একটু অতিরিক্ত কাজ দেখিয়ে তারা
প্রমোশন আশা করে, যেহেতু তার দক্ষতা কম, তার এফিসিয়েন্সি কম, তার অন্যান্য যোগ্যতা কম। এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয় আগ বাড়িয়ে কাজ করা। তবে দেখা গেছে অনেক ক্ষেত্রে যারা আগ বাড়িয়ে কাজ করছে তারা কোনো কোনো ক্ষেত্রে উপকৃত হয়েছে। এটা দেখে আবার অনেকে উৎসাহিত হয় আগ বাড়িয়ে কাজ করার জন্য। সেটা উচিত নয়। এবং তাহলে তো আবার সেই যে বিচারটা কারা করবেন সেই প্রশ্নটা আবারও থেকে যায়। বিচার তো করার কথা, বিচারে প্রচলিত আইন আছে, সিস্টেম তো আছে, বিচার কে করবেন সেই সিস্টেম আছে। সেখানে যারা বিচার করার অধিকারী, বিচার করার কর্তৃপক্ষ, তারাই করবেন। সেখানে আবার অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করা হয়, ইনফ্লুয়েন্সের চেষ্টা করা হয়, এগুলা করা উচিত নয়। থিওরিটিক্যালি তো উচিত নয়, অনেক ক্ষেত্রে এগুলোর ব্যতিক্রম হয়ে থাকে। আমার মনে হয় যারা আগ বাড়িয়ে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং মাঠ পর্যায়ে অনেক ভালো ডিসি আছেন, অনেক ভালো কর্মকর্তা। যেমন প্রফেসর স্যার বললেন, একজন আমলার মাধ্যমে ভালো একটি কাজ, সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। এই আমলাদের মাধ্যমে অনেক ভালো কাজও বিভিন্ন দেশে হয়ে থাকে, এবং এই দেশেও হয়েছে। ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে, বাংলাদেশ আমলেও অনেক আমলা ভালো কাজ করেছেন। কিন্তু যারা আগ বাড়িয়ে বেআইনি কাজ করেন তাদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা। এই যে ভালো কাজের নজিরের কথা আপনি বলছেন বদিউর রহমান, ভালো কাজের নজিরগুলো তো আসলে আমরা সামনে রাখতে চাই, কিন্তু যখন আসলে ডিসির মতন খুব গুরুত্বপূর্ণ পদে, যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, তাদের নামে যখন আসলে দুর্নীতির অভিযোগ থাকে, নারী কেলেঙ্কারি কিংবা সাংবাদিক নির্যাতনের মতন অনৈতিক কাজে যখন তাদেরকে আমরা জড়াতে দেখি, তখন আসলে এই জায়গাটি নিয়ে তো একটা বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। এবং তারা আবার এটিও বলেছেন যে তাদের বিরুদ্ধে নানান সময় ভুয়া খবর কিংবা এখন 2026 সালে এসে এআই ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, সেটি ঠেকাতে তারাও আবার আইনি লাগামও চেয়েছেন। আপনার ডিসিদেরকে নিয়ে এত কেলেঙ্কারি নিয়ে বড় করে দেখার কিছু না। ডিসি তো ডেপুটি সেক্রেটারি লেভেলের, পরে অত বেশি হতে দিয়েছে। আপনি রাষ্ট্রীয় নেতৃত্বে থাকে, আপনি সেই নারী কেলেঙ্কারি নিয়ে রাষ্ট্রপতি জড়িত ছিলেন না, সেটা কি করবেন আপনি? এইগুলো ব্যক্তিগত চরিত্রের দিক থেকে কলুষতা যাদের থাকে তারা সেগুলা এক্সেপশনাল কেসেস। নির্বাচন নিয়ে ডিসিদেরকে নিয়ে যেসব সমালোচনা, এটা সরকার উঠেই দেখ না। ডিসিদেরকে রিটার্নিং অফিসার করছেন কেন? নির্বাচন কমিশন আছে, 55 বছর হয়েছে। কেন ডিসিদেরকে বারবার তাদের কাঁধে দিয়ে তাদেরকে কলঙ্কিত করেন? আপনি নির্বাচন কমিশনে তার সমস্ত জেলাতে রিটার্নিং অফিসারের যোগ্য লোক আছে, সেখানে দেবে। আমি আউয়াল থাকতে এই প্রস্তাবটা করেছিলাম যে 2টা কাজ অন্তত আউয়াল করুক। একটা হইল ওই যে কি ইভিএম আছে যন্ত্রের মধ্যে, এটা বাদ দিয়ে দেখ। কারণ আমরা এখানে আয়নায় দেখে চুমু খেয়ের মধ্যে মজা নেই। এটা সিলটা নিজে মারুক হাতে, ভোটটা ঠিক মতো হোক, সেটা তারা করেছে। কিন্তু যে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন তার রিটার্নিং অফিসার দেবে। তখন তো নির্বাচন কমিশনের ক্ষমতার আন্ডারে সবাই হুকুম মানতে বাধ্য। সেটা ব্রেক থ্রু করেন, তা করবেন না। কেন করেন না? করেন না রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে। হুকুম যাবে, ভোট দিবে। হুকুম যাবে, পুলিশ চুপ থাকবে, আইন প্রয়োগকারী চুপ থাকবে, এমনকি আরও উপরস্তরের শৃঙ্খলার লোকজনও চুপ থাকবে, রাত্রে ভোট হবে। তো এটা যদি আপনি মেনে নেন, রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্বের থেকে যদি এটা করে দেন, তাহলে এই বেচারা ডিসিরে আপনি বেকায়দায় ফেলবেন কেন? সে তো হুকুমের তালে। একটা আমলার ঘাড়ে 2টো মাথা নেই। পলিটিক্যাল মাস্টার্সের কথা না শুনে কখন এটা হতো? যদি ক্যাবিনেট সেক্রেটারি, যিনি মুরব্বী, যিনি সেক্রেটারি অফ দ্য সেক্রেটারিজ, ওরকম একটা যোগ্য ক্যাবিনেট সেক্রেটারি যদি হুকুম জারি করতে পারতো, ওরকম একটা যোগ্য যদি বলতো যে তুমি অন্যায় কিছু করবে না, এরা যদি বলতো ন্যায়ের বাইরে কিছু, তাহলে একবারে শিখে। তা তো হয় না। আর আকবরিয়ে যেটা বলা হয় ইনিশিয়েটিভ ভালো, আকবরিয়ে তো ইনিশিয়েটিভ নেওয়া, উদ্যোগ নেওয়া, কিন্তু নিজের স্বার্থের জন্য কখন যায়? যখন দেখলো যে এরকম যারা আকবরিয়ে যায়, তলফিবাহক হয়, সে রাজনৈতিক সিটিভিটা ক্ষমতা পায় এবং সে পরে আমলার থেকে আবার বড় পদে মন্ত্রী হয়। এবং রাজনৈতিক সরকার কেন তার ফিল্ডের লোক বাদ দিয়ে আমলাগুলো মন্ত্রী করে কেন? আমলার থেকে রিটায়ার হলে এগুলোকে ওখানে নেই কেন?
কেন নিচ্ছে? মানে এই পুরো ব্যবস্থাটাকে আসলে একটা খুব Total. গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু সেই জায়গাটিতে আসলে যারা এই দায়িত্বগুলো পালন করছেন তাদের মাঝে যে পরিবর্তন সেটা আসলে আমরা প্রত্যাশা রাখতে পারি কিনা। অথবা ডক্টর নুরুল আমিন ব্যাপারী আজকে ডিসিরাও বলেছেন তারা রাজনৈতিক প্রভাবমুক্ত ভাবে থেকে স্বাধীনভাবে কাজ করতে চান, আবার সরকারও বলছে যে আপনারা স্বাধীনভাবে কাজ করুন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আবার উল্টো প্রসঙ্গ আসে যখন তারা বলেন যে আসলে রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক নেতাকর্মীরা তারা তাদেরকে চাপ প্রয়োগ করেন। চাপটা তাহলে আসলে কোথা থেকে আসে? আপনি যে প্রশ্ন করেছেন জাস্ট এইগুলো তো একদম সহজ করে উত্তর দেওয়া যায় না, একটু দীর্ঘ আলোচনা করতে হয়, সে সময় তো আপনি দিচ্ছেন না। আসলে গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, গণতন্ত্র শুধু নির্বাচনের মধ্যে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে বড় একটা বিষয়, সেটা জনমতটা গঠন করার ক্ষেত্রে এবং জাস্ট জনমত প্রকাশিত করার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আপনার ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে হবে। গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যদি ডেভেলপ না হয় তাহলে আপনার যে প্রশ্নগুলি আপনি করছেন, যে আলোচনাগুলি এখানে হচ্ছে, এটি হতেই থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি এই যে নির্বাচনের কথাটা বললেন, কারচুপি কখন আসে? অর্থাৎ শাসক যখন বুঝতে পারে যে আমি আর জনগণের ভোটে নির্বাচিত হব না, তখনই কিন্তু তিনি কি করেন, ওই আমলাদের অর্থাৎ ডিসিদের কথাই বলি, যেহেতু ডিসি নিয়ে আলোচনা হচ্ছে, তাদের সুযোগ সুবিধা দিতে চান। কিভাবে সুযোগ সুবিধা? তারাও বোঝে যে এখন আমাদের নিকট আসছে, জনগণ থেকে এই সরকার সরে গেছে, এখন আমাদের সাহায্য নিতে আসছে, তখন তারা অনেক সুযোগ সুবিধা চান। যেমন ইদানিং একটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে সুদ মুক্ত যেই লোন দিতে হয়, ঠিক না? কাদের? আমলাদের। কী জন্য দিতে হবে? ডিসি সাহেবও তো পাবেন, ডিএস স্ট্যাটাসে আছেন, তার কী জন্য? অর্থাৎ তুমি যে নির্বাচন করবা ওইখানে তো তুমি বেআইনিভাবে তুমি আসতে চাচ্ছ, তাহলে আমাকে সুযোগ সুবিধাটা দাও। তাহলে কী করবে? ওই আওয়ামী লীগ সরকারের কথাই ধরুন, আমরা পরেই সরকার আসতেছি, কী করতেছে, যে তোমাকে এত গাড়ি কেনার জন্য টাকা দিলাম, এটার জন্য টাকা দিলাম, সুদ মুক্ত, তোমার সুদ দিতে হবে না। এই যে সুযোগ সুবিধাটা দিচ্ছে, এটা কি হচ্ছে? শাসকের স্বার্থের জন্য। এবারে সম্মেলনেও কিন্তু ডিসিরা তাদের সুযোগ সুবিধা ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই জন্য আমি এই লাইনে আসলাম, আপনি যেটা করবেন। ফলশ্রুতি তো হচ্ছে কি, এখন দেখেন আগের সরকার এটা করে গিয়েছে। আপনি সরকারের কথা বলাই, মাত্র 3 মাসের সরকার, যার জন্য আমি এই সরকারকে নিয়ে তো আলোচনা আসতে চাচ্ছি না। এই সরকার কিন্তু হঠাৎ করে উঠাতে পারবেন না কেন? এই যে দুষ্ট চক্র আমলাতন্ত্রের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করছে, এটা হঠাৎ করে যদি ভাঙতে চায় তাহলে এটা অর্গানাইজড দুষ্টচক্র। আর আমলাদের আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ইনস্টিটিউশনাল গ্রুপ হিসাবে আখ্যায়িত করে থাকি, কারণ এরা এমন একটি ইনস্টিটিউশন যে তাদের একজনের গায়ে যদি আঘাত লাগে সবাই অর্গানাইজড হয়ে যায় নিজের স্বার্থ রক্ষার জন্য। এবং স্বার্থটা তো আসলে দিন শেষে রাষ্ট্রের দেখার কথা। হ্যাঁ, সে কথা আমি এক প্রমাণ দিয়ে দিই। দেখেন কি হলো, ওই যে শেখ সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু আমলাতন্ত্রকে টাইট করতে চেয়েছিলেন কীভাবে? যে এই পাকিস্তান আমলে এই আমলাতন্ত্রে আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাথে তিনি সুযোগ পেয়ে গেলেন। অপোজিশন পলিটিক্যাল পার্টির লিডার মাওলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী, হি নেভার ফিনিশড হিজ লেকচার উইদাউট এ বিটিং অ্যাটাক অন ব্যুরোক্রেসি। তার জীবনে আমলাকে গালিগালাজ ছাড়া মাওলানা ভাসানী একটা সবাই বক্তৃতা শেষ করতেন না। সুবিধা হয়ে গেল, পার্টি পজিশন অপোজিশন দুটোই চাচ্ছে। কী করলেন? প্রেসিডেন্ট অর্ডার নং 9 জারি করলেন। একটু লক্ষ্য করুন, অর্থাৎ যে কোনো আমলাকে যে কোনো সময় কারণ দর্শানো ছাড়াই তার চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এই আমলারা কিন্তু অর্গানাইজড হয়ে গেল, সবাই অর্গানাইজড হয়ে গেল। এটা ওই যে ইনহেরিট করেছে তারা ব্রিটিশ আমল বাদ দেন, পাকিস্তান আমল থেকে, যে আমরা এত ক্ষমতা এনজয় করেছি, আজকে আমাদের একটা নোটিশ প্রেসিডেন্ট বলে দিব তোমার চাকরি নেই। হ্যাঁ, আসলে এই যে বিতর্কে জড়িয়ে যাওয়াটা খুব কাছাকাছি থাকার জন্য আমি আপনার কাছে ফিরবো। একটা বিরতির সময় হয়েছে আমাদের। আবার এই যে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য এই বিতর্কিত কাজে তারা যুক্ত হচ্ছেন, সেই জায়গায় প্রশাসন আসলে কার হয়ে কাজ করছে সেটি নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আছে। এই জায়গাটিতে ফিরবো। জিপিএস ইস্পাত মিত্র রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন।
জি 25 পাতে মিতিত রাজকাহন দেখছেন অথবা ডক্টর নুরুল আমিন। ব্যাপারে ঠিক যে জায়গাটিতে আমরা বিরতিতে গিয়েছিলাম, ক্ষমতায় মানে কাছাকাছি থাকার জন্যই আসলে ডিসিদের বারবার এভাবে বিতর্কিত হতে হচ্ছে কিনা, কারা আসলে খুব বেশি ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আসলে ডিসিদেরকে ব্যবহার করছে না, কি ডিসিরা নিজেরাই থাকার চেষ্টা করছে? আসলে প্রশ্নটা উত্তর দুদিকে দুভাবে দেওয়া যায়। ডিসিরাও কাছাকাছি থাকতে চাচ্ছে, আবার পলিটিশিয়ানরাও ডিসিদের কাছাকাছি রাখতে চাচ্ছে। অর্থাৎ যে কথাটা আমি আগে বললাম, পলিটিশিয়ানরা যদি স্বচ্ছ রাজনীতি করতে চায় তাহলে কিন্তু অত কাছাকাছি লাগা লাগে না। আপনাকে আমি সহজ করে উদাহরণ দিচ্ছি, একদম সহজ। বাংলাদেশেও যেভাবে জেএনজিরা ক্ষমতায় আসলো, অর্থাৎ 18 মাস যারা ছিলেন, আমাদের প্রতিবেশী আরেকটা রাষ্ট্র নেপালও কিন্তু এই ঘটনা ঘটছে। একটু এক্সাম্পলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন নির্বাচনের পরে কি হলো, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলো। তাহলে যারা এই যে আন্দোলনটা করলো, অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পরে যে একটা পরিবর্তন করতে ছিল, তারা কিন্তু পরিবর্তনটা করতে পারলো না। কী জন্য? তারা কিন্তু হঠাৎ করে লোভের জন্য ওই রাষ্ট্রীয় ক্ষমতায় তারা চলে গেল, অর্থাৎ সরকার গঠনে উপদেষ্টা পরিষদে চলে গেল। একই প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল নেপালের যে তরুণদের যারা পরিবর্তনটা করলো, তারা বলছে না আমরা এটা করবো না। অর্থাৎ আবার আমরা এখানে যাব, অর্থাৎ আমরা নিজেরা যদি শুদ্ধিভাবে না চালাতে পারি বা নিজেরা যদি আমরা অর্গানাইজ না হতে পারি, এটা আমরা কখনো আমাদের যে পরিকল্পনা, যে আদর্শ বাস্তবায়িত করতে পারবো না। নেপালে কিন্তু এই তরুণরাই ক্ষমতায় গেল। একটু লক্ষ্য করুন, তারা অনেক পরিবর্তন করেছে অল্প সময়ের মধ্যে। ওই যে নেতৃত্বের সততা, এই সততার আমি হয়তো সেই নেতৃত্বের জায়গাটি থেকে এটা আমি একটা মিনিট সময় দেন। এটাই কিন্তু দেখেন 2500 বছর আগে জ্ঞান তপস সক্রেটিস সুন্দরভাবে একটা কথা বলেছিলেন, যে ভক্তদের বলেছিলেন শিষ্যদের যে হে ভক্তবিন্দু, পৃথিবীতে একটাই মাত্র ভালো জিনিস আছে, সেটা হচ্ছে সততা, অনেস্টি। আর বাদ বাকি যা আছে এই যে আমি আপনাকে 1 মিনিটের মধ্যে দেখি এই আলোচনা কিন্তু আমরা সামারাইজ করে ফেলতে পারি। ওই সততাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারতাম তাহলে অনেকটাই হয়ে আসলে কারা কাজ করছে সেটি নিয়ে কিন্তু এবারে নির্বাচন অন্তত আমরা বেশ একটা বড় লম্বা সমালোচনা দেখেছি। একটি রাজনৈতিক দল বলেছে যে বিরোধী রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, আবার অপর রাজনৈতিক দল বলেছে যে অন্য আরেকটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। আসলে প্রশাসন কি সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের হয়েই কাজ করে? প্রকৃতপক্ষে দেশ পরিচালনা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা অধিক ভোট পান তারাই ক্ষমতায় যান, তারাই রাষ্ট্র পরিচালনা করেন। এবং আমলাদের ইনক্লুডিং ডিসি, আমলাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশক্রমে দেশ পরিচালনা করতে হয়। সাধারণ মানুষের প্রত্যাশা হলো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি স্বচ্ছতা, দক্ষতার পরিচয় দেন এবং কোনো বিতর্কিত নির্দেশ যদি প্রদান না করেন এবং দেশের উন্নয়নের জন্য যত পদক্ষেপ যদি গ্রহণ করেন সেই মর্মে যদি নির্দেশ দেওয়া হয় ডিসিকে বা অন্যদেরকে, তাহলে দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, দেশ যথাযথভাবে চলবে। যেমন ডিসিদের ব্যাপারে যেটা বলা হয়, ইলেকশন কমিশন যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করেন তখন পুরো দেশ নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন ইচ্ছা করলে সারা দেশে প্রত্যেকটা জেলায় কিন্তু ওনাদের অফিসার আছেন, প্রত্যেক জেলায় নির্বাচন কমিশনের নিজস্ব অফিসার আছেন। ওনারা যদি রিটার্নিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তাহলে ওনারা যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন কমিশন করতেছেন, তাহলে তারা তাদের স্বচ্ছতা, দক্ষতার প্রমাণ দিতে পারে। এই যদি একটু উল্টোভাবে কথাটা বলি আমি, জনাব আব্দুল করিম, যখন ডিসিরা তাদের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিলেন এবারের সম্মেলনে, সেই সময় আপনারা আসলে যখন বলছেন যে নির্বাচনটা হোক না নির্বাচন কমিশনের অধীনে, এটি আসলে তারা আদৌ এই প্রস্তাব মেনে নেবেন কি? মানা না মানার বিষয় না, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। তারা যদি মনে করে যে ডিসিদের চাইতে ইলেকশন অফিসাররা, তাদের নিজস্ব অফিসার, তারা ভালো করতে পারবে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে, সেক্ষেত্রে তাদেরকে দিলে ভালো হবে। যেমন 29শে ডিসেম্বর 2008-এর নির্বাচনের আগে বিভিন্ন বিভাগীয় শহরে গিয়ে আমরা ডিসি, এসপি, ওসি, ইউএনও এদেরকে ডেকে বলছি, আইদার ইউ উইল কন্ডাক্ট এ ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ইলেকশন অর ইউ উইল বি সেন্ড হোম উইথ ডিসগ্রেস। এইবারের ইলেকশনটা অনেক ভালো হয়েছে
গ্রহণযোগ্য নির্বাচন, 67% টার্ন আউট। 29শে ডিসেম্বর 2008-এর ইলেকশনটাও আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তারা বলছেন যে ইলেকশন ফ্রি, ফেয়ার এবং তার মানে সদিচ্ছা থাকলে আসলে আমরা যে করা যায়। বিতর্কটা মুক্ত হতে চাচ্ছি সেটি সম্ভব, সেই সম্ভাবনার জায়গা আছে। যে বদিউর রহমান, এই যে বিতর্কিত ভূমিকা সেটি থেকে আসলে ডিসিদেরকে দূরে রাখতে এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে? রাজনৈতিক যে প্রভাব সেটি থেকেও তাদের আসলে আমরা দূরে রাখতে পারবো কিনা? আপনি নিজে গুড় খাওয়া না সেরে বাচ্চা মানুষকে গুড় খেতে নিষেধ করতে পারবেন না। এই যে নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে প্রশ্ন আছে, খোদ নির্বাচন কমিশন নির্দলীয় কিনা সেখানে আপনি প্রশ্নতে আসেন যে নির্বাচন কমিশনের যাদেরকে আনে সেগুলা কিভাবে আসে। ওর ডিএনএ টেস্ট করেন, নির্বাচন কমিশনের লোকজনের ডিএনএ টেস্ট করলে সানে নজুল দেখলে দেখা যাবে কোন দলের ছিল, কে আনছে। তো সেই জন্য ওরা আর কোনো সাহস করে তো কিছু করতে পারে না। যেখানে শস্যের মধ্যে বুথ থাকে সেখানে আপনি বুথ তাড়াবেন কাকে দিয়ে? আর দলগুলো, রাজনৈতিক দলগুলো তো আমাদের নিজের মধ্যে গণতন্ত্র নাই। রাজনৈতিক দলগুলোই তো এক নায়কত্বে আছে, পারিবারিক দল, দুইটা বড় দল তো পারিবারিক দল, কেমন? তো ওরা ওদের মতো করে যেটা একজন সিদ্ধান্ত নেয় সবটা সেভাবে যায়। এখন যেটা বলতেছেন ওয়াজ, প্রধানমন্ত্রীর তরফ থেকে যেগুলো ওয়াজ করা হইতেছে উনি ওনার ওয়াজ করবেন, আর ডিসিরা তাদের ওয়াজ করবে। ডিসিরা ক্ষমতা চায়, ম্যাজিস্ট্রেসি চায়, একসময় সচিবরা আবার পতাকা চেয়েছিল এবং সরকারও তাদের প্রশংসার জন্য সচিবের জন্য বিশাল এক বাসা করছে। আমি একবার গিয়ে তো অসম্ভব। তারপর আবার দুইজনরে ঘুষ দেওয়ার জন্য হেলিপ্যাড সহ সুইমিং পুল সহ বাসা করবে বলছে। তো রাজনৈতিক সরকার যদি এভাবে পোষে অন্য একটু সুবিধা নেবেই, এটা খেয়াল রাখেন। কারণ সুবিধা নিলে সুবিধা আছে, পরে সেও একটু রাজনীতি উঠতে পারে। পৌঁছতে পৌঁছতে রাজনীতি কোথায় গেছে? এই যে জিয়াউর রহমানের আমলে আমি ক্যাবিনেট মিটিং করার জন্য নাটোর গণভবনে গিয়েছিলাম, কেরামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি। আমরা ক্যাবিনেট মিটিংয়ের কাজটুকু শেষ হওয়ার পরে উঠে চলে এসেছি যখন জিয়াউর রহমান সাহেব রাজনৈতিক আলোচনা শুরু করছেন। মানিকগঞ্জে জিয়াউর রহমান সাহেব মিটিং করতেছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক কথা ছিল ঢাকার ডিসি শওকত সাহেব স্টেজে ছিলেন, তার রাজনৈতিক বক্তব্য শুরু হয়েছে, চলে আসছে। এখন তো আপনার ওসিও স্লোগান দেয়, ডিসিও তার পক্ষে কথা বলে। তাহলে রাজনৈতিক নেতৃত্ব যিনি ছিলেন তিনি এটা খুশি হন আমার পক্ষে। তার মানে সর্বপ্রথম পরিবর্তনটা আসলে রাজনৈতিক নেতৃত্ব থেকে, রাজনৈতিক একেবারে। জায়গাটি থেকে আসতে হবে। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল করিম, বদিউর রহমান এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরব আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।